আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট নিয়ে। প্রথমে আলোচনা করব ইনকাম স্টেটমেন্ট নিয়ে, পরে আলোচনা করব ব্যালেন্স শিট নিয়ে। ইনকাম স্টেটমেন্ট মানে কি? মানে ইনকাম ইনকাম মানে কি? আয়। আর স্টেটমেন্ট মানে তো আমরা জানি হিসাব বিবরণী বা বিবরণী। তাহলে ইনকাম স্টেটমেন্ট মানে হচ্ছে হিসাব বিবরণী, আয়ের বিবরণী আর কি। বা আয় 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 যেখানে আছে সেখানে ব্যয় আছে, অর্থাৎ আয় ব্যয়ের বিবরণী। এখানে প্রফিট, একটা কোম্পানির কতটুকু প্রফিট হলো বা লস হলো, আহ এটা হচ্ছে এখানে হিসাব করা হয়। এখানে কতটুকু আয় হয়, কতটুকু ব্যয় হয়, সব মিলিয়ে কতটুকু প্রফিট বা লস হয় সেটা হিসাব করা হয়। তো আমরা প্রথমে ইনকাম স্টেটমেন্ট দেখে নেই। ধরুন, আমি শেয়ার করছি, এটা একটা ইনকাম স্টেটমেন্ট, যেমন এবিসি এন্টারপ্রাইজের একটা ইনকাম স্টেটমেন্ট আমরা নিচ্ছি। এটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। আমি দেখছি যে ছোট ছোট কোম্পানি যেগুলো, আমি সিম্পল ভাবে আলোচনা করবো, আমি একজন নন কমার্সের স্টুডেন্ট। তারপরেও যেহেতু ব্যাংকিং এ আমাদের ব্যালেন্স শিট ব্যবহার করতে হয় এবং ইনকাম স্টেটমেন্ট ব্যবহার করতে হয়, সে কারণে আমি খুব সহজভাবে আমি শিখেছি। এবং আপনারাও যারা নন কমার্সের আছে তারা সহজভাবে শিখতে পারেন। আর যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের তারা তো অবশ্যই অনেক হাইলি নলেজ রাখেন, ভালো নলেজ রাখেন, তাদের জন্য নয়। কিন্তু আমি দেখেছি ব্যাংকে যারা আছে বেশিরভাগই হচ্ছে নন কমার্সের। তারা একটা আহ, বিভিন্ন সময় ব্যালেন্স শিট করতে হয় বলতে, যারা বিজনেস করে তারা তারা বিজনেসের স্কিল জানে, কিন্তু ব্যবসার ভিতরের মানে হিসাব নিকাশ খুব বেশি তাদের করতে হয় না, বা থিওরিটিক্যাল তাদের নলেজ নেই। এই জন্য দেখা যাচ্ছে যে ছোট ছোট যে ছোট বা মাঝারি মানের যে ব্যবসাগুলো আছে তাদের ব্যালেন্স শিট একজন ব্যাংকারকেই করে দিতে হয়, অথবা করে না দিলেও অন্তত পক্ষে তো যাচাই বাছাই করতে হয়। কারণ ব্যবসার ধরন দেখে, ব্যবসার অবস্থা দেখে উম, ওই সম্পূর্ণ চিত্রটা তুলে ধরতে হয় তার ইনকাম স্টেটমেন্টের মধ্যে। মানে কত আয় ব্যয় হয় সেটা একটা পূর্ণাঙ্গ একটা ধারণা নিয়ে, একটা চিত্র নিয়ে সেটা চিত্রিত করতে হয় আয় ব্যয়ের হিসাবে। তাহলে আমরা চলে গেলাম, যেমন এবিসি এন্টারপ্রাইজের একটা ইনকাম স্টেটমেন্ট। এদিকে সেলস আছে, কস্ট অফ গুডস সোল্ড ইত্যাদি আছে। আমি এখন এটা একটু বড় করে নিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। যেমন এবিসি এন্টারপ্রাইজ, এখানে ডেট ডেট যে কোনো ডেটই হতে পারে, কিন্তু সাধারণত ব্যালেন্স শিট বা ইনকাম স্টেটমেন্ট করা হয় হচ্ছে ইয়ার শেষে, ইয়ার এন্ডে। আর হচ্ছে অথবা অথবা করা হয় হচ্ছে অর্থ বছর অনুযায়ী, মানে কোনোটা ক্যালেন্ডার বছর অনুযায়ী আর কোনোটা হচ্ছে অর্থ বছর অনুযায়ী। বা অন্য সময় করলে সেটা অ্যাকাউন্টিং ইয়ার বলা হয় আর কি। তিন ধরনের বছর আছে, একটা হচ্ছে ক্যালেন্ডার ইয়ার, একটা হচ্ছে বাজেট ইয়ার, আর একটা হচ্ছে অ্যাকাউন্টিং ইয়ার। সাধারণত এই অর্থ বছর বা ক্যালেন্ডারের বছরই হিসাব করা হয়। সে কারণে আমরা দেখি যে এখানে 21, 22, 22, 23, 23, 24, যেহেতু জুন মাস শেষ হয়ে গেছে, আমরা সবচেয়ে আপডেটেডটা হচ্ছে 23, 24 নিতে পারি। অথবা আমরা হচ্ছে 21 সাল পুরোপুরি, 22 সাল পুরোপুরি, অথবা 30 সাল পুরোপুরিও নিতে পারি। তাহলে এখানে দেখা যাচ্ছে 21, 22, 22, 23, 23, 24 নেওয়া হয়েছে। এখানে সেলস কেমন? সেলস দেখা যাচ্ছে যে আহ 3,26,00,000 ছিল 21, 22-এ। 3,82,00,000 হচ্ছে 22, 23-এ। আর 4,18,00,000 হচ্ছে 23, 24-এ। তাহলে আবার সেলস সেলস মানে হচ্ছে বিক্রি, কত বিক্রি করতে পেরেছে এই বছরে, সেটা হচ্ছে সেলস। যত বিক্রি করতে পারবে প্রফিট তত বাড়বে। কিন্তু এটা হচ্ছে প্রফিটের একটা হার আছে, কত পরিমাণ প্রফিট সে করছে। গ্রস প্রফিট, যেটা গ্রস প্রফিট সাধারণত 30% সে হচ্ছে মোটামুটি আইডিয়াল আর কি। 30% বা এর উপরে থাকতে হয়। আহ, এর নিচে হলে দেখা যাচ্ছে যে ওই এক্সপেন্ডিচার, ব্যয় বহন করা আসলে কঠিন হয়ে যায়। যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3,26,00,000 এখানে প্রফিট হয়েছে। 7,71,97,000
তাহলে এখানে কত পার্সেন্ট হয় আমি একটু হিসাব করে দেখি। এটা এটা আর এটা 22%, অর্থাৎ তুলনামূলক কমই প্রফিট হচ্ছে আর কি। যাই হোক, তারপরে যদি সেল বেশি হয় তাহলে কভার করা যাবে আর কি। এখানে যেমন 22% হয়েছে, 23-24-এ, এখানেও 22, মোটামুটি 22-এর মতোই দেখতেছি, বা 23, 22 বা 23 এরকম হচ্ছে তার তার হচ্ছে প্রফিট রেট। ওকে, তাহলে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড জিনিসটা কি? কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে আমরা যে পণ্যটা বিক্রি করলাম সেটা কেনার সময়, কেনা এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে যত খরচ হয়েছে, কেনা, তারপরে যে পরিবহন খরচ বিভিন্ন ভাবে, মানে আমার বিক্রির আগ পর্যন্ত যে খরচটা হয়েছে একটা পণ্যের পেছনে, সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। এটাকে আবার অন্যভাবে কস্ট অফ সেলও বলা হয়। তাহলে আমরা সেল, বিক্রি থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে আমরা যে একটা প্রফিট পাই, সেটাকে বলা হচ্ছে গ্রস প্রফিট। তো গ্রস প্রফিট কি আসলে অ্যাকচুয়াল প্রফিট? আমরা যে একটা লাভ করলাম, কিন্তু সেই লাভই তো আমি পুরোপুরি ঘরে নিয়ে যেতে যেতে পারবো না। কারণ কি, আমার খরচ আছে। খরচ কি কি আছে আমার? আহ এই যে এই খরচগুলোর লিস্ট এখানে আছে। এই খরচগুলো আমার বাদ দিতে হবে। যেমন স্যালারি আছে, আমার দোকানে যদি কর্মচারী থাকে তো 5 জন, 5 জনের স্যালারি দিতে হবে। মাসে যদি 10,000 করে দেই, তাহলে আমার 50,000 টাকা মান্থলি স্যালারি আসে। তাহলে আমার 12 মাসে 6 লাখ টাকা আসে। এখানে যদিও 2,10,000 দেখাইছে, হয়তো কর্মচারীর সংখ্যা কম। রেন্ট, যদি ভাড়া নেওয়া হয়, দোকান ভাড়া নিয়ে যদি সেখানে ব্যবসা করা হয়, বা ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া নিয়ে ব্যবসা করা হয়, তাহলে তো একটা ভাড়ার একটা খরচ আছে। এন্টারটেইনমেন্ট, বিভিন্ন এন্টারটেইনমেন্ট আর বাবদ খরচ আছে, যেমন কোনো কাস্টমার আসলে তাকে চা দেওয়া, আপ্যায়ন করা। উম, তারপরে হচ্ছে অফিসের কর্মচারীদের চা চা পান, তারপরে বিভিন্ন ধরনের দুপুরের লাঞ্চ যদি অফিসে খাওয়ানো হয়, ইত্যাদি নানা রকম এন্টারটেইনমেন্টের ব্যবস্থা আছে। সেলিং কনভেন্স, বিক্রি করে যে অনেক সময় হোম ডেলিভারি দেওয়া হয় বা বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে হয়, তখন একটা কনভেন্স হচ্ছে যাতায়াতের একটা খরচ হয়। টেলিফোন, ফ্যাক্স, মোবাইলের সেটা, টেলিফোন, ফ্যাক্স, মোবাইলে ব্যবসায়িক প্রয়োজনে যে খরচটা হয়, সেটাও একটা এক্সপেন্ডিচার। ট্রাভেলিং অ্যান্ড কনভেন্স, ব্যবসায়িক প্রয়োজনে বিভিন্ন জায়গায় যাতায়াত করা লাগতে পারে, সে কারণে একটা খরচ হয়। লাইসেন্স, লাইসেন্স করতে ট্রেড লাইসেন্স সহ অন্যান্য যত ধরনের সরকারি লাইসেন্স প্রয়োজন হয়, সবগুলোর খরচ এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। ইলেকট্রিসিটি বিল, ইলেকট্রিসিটি বিল কিন্তু ইম্পর্টেন্ট, মানে একটা প্রতিষ্ঠান কত বড়, কি পরিমাণ উৎপাদন করে, তার ইলেকট্রিসিটি বিলও কিন্তু সেরকম হবে আর কি। যেমন এইখানে ইলেকট্রিসিটি বিল দিছে 8,500 টাকা। একটা প্রতিষ্ঠানে 8,500 টাকা আসলে ইলেকট্রিসিটি বিল বছরে হওয়ার কথা না, আরো বেশি হওয়ার কথা। তাহলে এখানে সে হতে পারে যে এক্সপেন্ডিচার কমায় দেখাচ্ছে, যাতে নেট প্রফিটটা বেশি আসে। তার বিজনেস প্রমোশন, অর্থাৎ বিভিন্ন বিজ্ঞাপন বা বিজ্ঞাপনের জন্য বা প্রচার প্রসারের জন্য যে খরচ হয়, সেটা হচ্ছে বিজনেস প্রমোশন। মিসেলেনিয়াস, আরো বিভিন্ন ধরনের খরচ হতে পারে, এখানে ঘুষের টাকাও হতে পারে, বা অন্যান্য নানা ধরনের খরচ হতে পারে, যেগুলো হচ্ছে ছোটখাটো খরচ বিভিন্ন, যেগুলো মানে স্পেসিফিক ভাবে তোলার দরকার নেই, একবারে মিসেলেনিয়াসে দিয়ে দিয়ে দিলে হোক, দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। ক্যারিজ আউটওয়ার্ড, ক্যারিজ আউটওয়ার্ড এও খরচ হতে পারে। আরেকটা আছে ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স যেটা, ইন্স্যুরেন্স হচ্ছে, ইন্স্যুরেন্স ওই ইয়ের যে মালামাল আছে, দোকানের যে মালামাল আছে, সেগুলো ইন্স্যুরেন্স করতে অবশ্যই টাকা খরচ হয়। আর লেবার কস্ট, উপরে যেটা দেখি স্যালারি, সেটা হচ্ছে পার্মানেন্ট কর্মচারীদের স্যালারি। আর লেবার যারা ডেইলি বেসিস কাজ করে, লেবারদের একটা খরচ কোম্পানিকে বহন করতে হয়। এই সব খরচগুলো মিলিয়ে টোটাল যে এক্সপেন্ডিচার, সেটা হচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে আমরা 21-22 সালে 7,64,000, 7,67,000, 22-23, 23-24-এ গিয়ে হচ্ছে 10,00,000, 10,07,000।
যদিও মনে হচ্ছে খরচটা একটু কমই আসলে, কারণ 98 লাখ টাকা গ্রস প্রফিট, মাত্র 10 লাখ টাকা খরচ। আহ মনে হয় আর একটু খরচ বেশি হওয়ার কথা। যাই হোক, এগুলো আবার ভেরিফাই করতে হবে আসলে ঠিক ঠিক আছে কিনা। যদি এগুলো আমরা নিজেরাই বানাই, সুতরাং এটা ওই কোম্পানি দেখে দেখে আমাদের তৈরি করতে হবে, যদি আমরা নিজেরা করি। আর যদি ওনার অন্য কোম্পানি করে দেয়, তাহলে আমাদের সেটা যাচাই করতে হবে। তাহলে আমরা যদি গ্রস প্রফিট থেকে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যেগুলো আছে, একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার যে খরচ হয়, সে খরচটা বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি অপারেটিং প্রফিট। এখানে ইবিআইটি দিয়ে বলা হচ্ছে যে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। তাহলে তাহলে আমরা হচ্ছে অপারেটিং প্রফিট আমরা পেয়ে গেলাম এখানে। যেমন 88 লাখ, 98 লাখ ছিল আমার হচ্ছে গ্রস প্রফিট, 10 লাখ টাকা আমার খরচ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে চলে গেল। তাহলে আমি পেয়ে গেলাম হচ্ছে অপারেটিং প্রফিট 88 লাখ। এখানে 88 লাখ রয়ে গেল। যদি ডিপ্রিসিয়েশন থাকে, ডিপ্রিসিয়েশন তো অবশ্যই থাকে। যেমন একটা দোকানের বা একটা ব্যবসা প্রতিষ্ঠানে কম্পিউটার থাকতে পারে, চেয়ার টেবিল থাকতে পারে, তাহলে আপনার বিভিন্ন আসবাবপত্র থাকতে পারে। তো সেগুলোর প্রাইস তো একই থাকবে না। যেমন ধরেন যে 1 বছর আগে একটা কম্পিউটার কিনছেন 1 লাখ টাকা দিয়ে, এখন তার ভ্যালু কত আছে? তার একটা ডিপ্রিসিয়েশন আছে, মানে ভ্যালু তো আর সমান থাকবে না, ভ্যালু তো অবশ্যই কমে যাবে। তার মানে হচ্ছে এখানে আমার টাকা কমতেছে আর কি, মূল্য কমতেছে। সে কারণে ডিপ্রিসিয়েশন যেটা, যে মালামালের যে ডিপ্রিসিয়েশন, সেই ডিপ্রিসিয়েশনটা আমাদের বিভিন্ন আসবাবপত্রের ডিপ্রিসিয়েশনটা এখানে বিয়োগ হবে। এখানে ডিপ্রিসিয়েশন শূন্য দেখাইছে, আসলে শূন্য হওয়ার কথা না। অবশ্যই ডিপ্রিসিয়েশন কিছু না কিছু থাকবে। আর আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, তাহলে আমরা পেয়ে গেলাম ইন্টারেস্ট এবং ট্যাক্সের পূর্বে যে আর্নিংটা, সেটা। এরপরে আর কি খরচ হতে পারে? এখানে হচ্ছে দুইটা খরচ আছে। একটা হচ্ছে ব্যাংকের প্রফিট। ব্যাংকের প্রফিট মানে কি? ব্যাংকের ইন্টারেস্ট। ব্যাংক ইন্টারেস্ট, ইসলামী ব্যাংক হলে ব্যাংকের প্রফিট দিতে হবে। আর ইনকাম ট্যাক্স পেইড, আর ইনকাম ট্যাক্স যদি দিতে হয়, সেটা হচ্ছে এখানে তুলনা হবে। তো ইনকাম ট্যাক্স দেওয়া দেখা যাচ্ছে 16,04,233 টাকা। আসলে এবিসি কোম্পানি এত টাকা দিয়েছে কিনা এটা আসলে হচ্ছে মিলাই দেখতে হবে, যে কারণ ইনকাম ট্যাক্সের যে রসিদ গুলো আছে সেটার সাথে মিলাই দেখতে হবে, এটাও মিলাই দেখতে হবে এবং ইনকামটাও মিলাই দেখতে হবে, সেখানে ইনকামও আছে। তাহলে আমরা ক্রস চেকিং ভেরিফাই করে নিতে পারবো। তারপর এরপরে যেটা, এগুলো লেস করার পরে, এগুলো মাইনাস করার পরে যে ফাইনালি যে প্রফিট পাবো, সেটা হচ্ছে আমাদের নেট প্রফিট। সেটা আমি ঘরে তুলতে পারবো। এটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল প্রফিট। সব খরচ টরচের পরে যে প্রফিটটা থাকে, সেটা হচ্ছে আমার নেট প্রফিট। ওকে। তো আমরা আজকে এখন দেখলাম ইনকাম স্টেটমেন্ট, একটা কোম্পানির ইনকাম স্টেটমেন্ট। এটা ভেরি সিম্পল। ছোট্ট একটা দোকান বা ছোট দোকান বা ক্ষুদ্র ক্ষুদ্র পর্যায়ের একটা দোকানের আমরা একটা স্টেটমেন্ট দেখলাম। তো ইনকাম স্টেটমেন্ট দেখলাম, এখন আমরা দেখবো ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটের সাথে এখানকার একটা জিনিস সেখানে যাবে, সেটা হচ্ছে এই যে নেট প্রফিটটা ওখানে যাবে। আর তাছাড়া অন্যান্য বিষয়গুলো ওখানে আবার, যেমন এবিসি এন্টারপ্রাইজ ব্যালেন্স শিট 30/7/2024, মানে ওই কোম্পানিরই। তাহলে আমার এখানে কি কি থাকবে? ব্যালেন্স শিট হচ্ছে, কোন কোম্পানির ব্যালেন্স শিট হচ্ছে সেখানে সম্পদ এবং দায় দেনার একটা হিসাব, সম্পদ দায় দেনা এবং একুইটি বা মূলধনের একটা হিসাব। সেখানে সম্পদ সবসময় সবসময় মূলধন এবং দায় দেনার যোগফলের সমান হবে। মূলধনের একটা দেনা, কারণ মূলধন হচ্ছে প্রোপাইটর কোম্পানিকে দিয়েছে, তাহলে প্রোপাইটর সেটার প্রাপ্য পাওনা যায়। অর্থাৎ একুইটি প্লাস লায়াবিলিটি ইকুয়াল টু অ্যাসেট হবে এখানে।
তো এখানে কারেন্ট অ্যাসেটে কি কি থাকে? কারেন্ট অ্যাসেট যেটা যেটা মুহূর্তে পরিবর্তন হয়ে যেতে পারে, এক বছরের মধ্যে পরিবর্তন হয়ে যেতে পারে, সেগুলো হচ্ছে কারেন্ট অ্যাসেট। যেমন ক্যাশ ব্যালেন্স, ক্যাশ ব্যালেন্সটা ওঠা নামা করতে পারে যে কোনো সময়, তাহলে ক্যাশ ব্যালেন্স এই মুহূর্তে যা আছে সেটা হচ্ছে কারেন্ট অ্যাসেট। ক্যাশ অ্যাট ব্যাংক, ব্যাংকে যে ক্যাশটা আছে সেটা কারেন্ট অ্যাসেট। বিল রিসিভেবল, যেটা আমি বাকিতে দিয়েছি, মানে আহ, আমি পাবো আর কি, সেটা কারেন্ট অ্যাসেট। র অ্যান্ড প্যাকিং ম্যাটেরিয়ালস যদি থাকে, প্যাকিং ম্যাটেরিয়াল থাকলে সেগুলো কারেন্ট অ্যাসেট। অ্যাডভান্স ডিপোজিট, অ্যাডভান্স ডিপোজিট যদি থাকে, অ্যাডভান্স মানে জমা দেওয়া যদি থাকে, সেগুলো কারেন্ট কারেন্ট অ্যাসেট। মানে অ্যাডভান্স যদি কোনো মালামাল নেওয়ার জন্য অ্যাডভান্স যদি আমি কোনো কিছু জমা দিয়ে থাকি, যে কোনো মালামাল পাওয়ার জন্য অ্যাডভান্স অর্ধেক দিয়ে দিলাম, অর্ধেক টাকা, সেটা তো আমারই টাকা, তাহলে সেটা হচ্ছে কারেন্ট অ্যাসেটের মধ্যে। ক্লোজিং স্টক, আমার স্টকে যে এখন যে অবশিষ্ট আছে সেটা আমার কারেন্ট অ্যাসেট। স্টোর এন্ড স্পেয়ারস, বিভিন্ন স্পেয়ার পার্ট গুলো কারেন্ট অ্যাসেট। এবং আদার কারেন্ট অ্যাসেট, সব মিলে টোটাল কারেন্ট অ্যাসেট পেয়ে গেলাম। আবার ফিক্সড অ্যাসেট যেগুলা সহজে পরিবর্তনশীল না, স্থায়ী, যেমন ল্যান্ড। ল্যান্ড তো সহজে পরিবর্তন হবে না, আমি যদি একবারে বিক্রি করে দিই তখন পরিবর্তন হবে। বিল্ডিং, তারপর ডেকোরেশন, ফার্নিচার, ফিক্সচার, মেশিনারি, জেনারেটর, আদার ফিক্সড অ্যাসেটস, এগুলো ফিক্সড অ্যাসেটস। এগুলো যে যে পরিমাণ হবে আমরা সেগুলো এখানে এন্ট্রি দিব। এখানে টোটাল অ্যাসেট আমরা পেয়ে গেলাম। এখন লাইবিলিটি, লাইবিলিটির মধ্যে দুই ধরনের লাইবিলিটি আছে, একটা হচ্ছে কারেন্ট লাইবিলিটি, আর একটা হচ্ছে নন কারেন্ট বা ফিক্সড লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটি লোন ফ্রম ব্যাংক হতে পারে, লোন ফ্রম ব্যাংকে, যেটা এক বছর সময়ের মধ্যে যেগুলো, সেগুলো হচ্ছে কারেন্ট লাইবিলিটি, সিসিওডি কারেন্ট লাইবিলিটির মধ্যে চলে আসবে। আর এক বছরের উপরে যেগুলো, সেগুলো হচ্ছে কারেন্টের মধ্যে থাকবে না, সেটা নন কারেন্ট লাইবিলিটির মধ্যে চলে যাবে। এবং সান্ডি ক্রেডিটর্স, বিভিন্ন মানুষ পেয়েবল যেগুলো আর কি, বিভিন্ন মানুষ যদি আমাদের আমার কোম্পানির কাছে যদি কোনো অন্য কোনো প্রতিষ্ঠান যদি টাকা পায় আর কি, পাওনাদার থাকে যদি কেউ, সেটা হচ্ছে অন্য কোনো প্রতিষ্ঠান বা কাস্টমার যেই হোক, কারোর কাছ থেকে যদি ধার নেওয়া থাকে, সেটা আমার লাইবিলিটি, সেটা আমার পরিশোধ করতে হবে, সেটা আমার একটা লাইবিলিটি। আর একটা হচ্ছে নন কারেন্ট লাইবিলিটি, সেখানে যদি এক বছরের বেশি কোনো লোন থাকে, মানে এক বছরের বেশি মেয়াদে পরে দিতে হবে, সেগুলো নন কারেন্ট লাইবিলিটি। এই দুইটা যোগ করলে আমরা টোটাল লাইবিলিটি পেয়ে যাবে। আর এখন পাবো একুইটি। একুইটির মধ্যে আমার কি আছে? একটা মূলধন আর কি, এটা কোম্পানির মূলধন। একদম শুরুতে যে ব্যবসা শুরু করছে যখন, তখন যে টাকা দিয়ে শুরু করছে সেটা হচ্ছে ক্যাপিটাল, সেটা হচ্ছে মূলধন। তো তার পরবর্তীকালে তো আমার হচ্ছে কোম্পানির প্রফিট হয়েছে, তাহলে আমার কি প্রফিট হলে কি আমার টাকা বাড়বে, তো নেট প্রফিটটা হচ্ছে আমি তখন যোগ করে দেব। আবার যদি আমি কোম্পানির থেকে কিছু টাকা আমি যদি আমার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করি বা কাউকে দিয়ে দিই, মানে কোম্পানি থেকে বের হয়ে গেল, এটা আর কোনো এটা আর কোনো মানে ফেরতের কোনো কোনো কথা নাই আর কি, যে ফেরত দিতে হবে এরকম কোনো কথা দেওয়া নাই। মানে কোম্পানি থেকে পুরোপুরি আউট করে দিলেন, মানে কোনো বিবাহের কাজে বা নিজের কোনো ব্যক্তিগত কাজে বিদেশে ট্যুর দিলেন, এমনি পার্সোনাল কোনো প্রয়োজনে আপনি ব্যবসা থেকে টাকাটা সরিয়ে ফেললেন। কারণ ব্যবসা তো করাই হয় আমাদের নিজেদের প্রয়োজনে, সেখান থেকে প্রফিট করবেন, প্রফিট থেকে আপনি হচ্ছে নিজে খরচ করবেন। তো সেক্ষেত্রে আপনার এখন যে টাকাটা আপনি সরাই ফেললেন সেটা হচ্ছে ড্রয়িং। তাইলে আপনি যে টাকাটা সরাই ফেলছেন সেটা হচ্ছে আপনার মাইনাস হবে, এই জন্য বলা হয়েছে লেস ড্রয়িং। তাহলে আমার ক্যাপিটাল যদি হয় 71,000, আর যদি ড্রয়িং হয় 10 লাখ, আর নেট প্রফিট যদি হয় 48 লাখ, তাহলে আমি এই তিনটা তাহলে এই তিনটা আমি যদি যোগ বিয়োগ করি,
যেমন ক্যাপিটাল থেকে যদি ড্রয়িংটা মাইনাস করি এবং নেট প্রফিটটা যোগ করি, তাহলে আমি টোটাল ইকুইটি পেয়ে যাব। তাহলে কি আমি যে যে মূলধন দিয়ে শুরু করেছিলাম সেটা থেকে আমি যে টাকাটা বের করে ফেলছি সেটা মাইনাস করে ফেললাম, তুলে ফেলছি যেটা, এবং যে প্রফিটটা হলো সেটা যোগ করে ফেললাম। তাহলে আমি আমার ইকুইটি পেয়ে গেলাম। এই ইকুইটিটাই কিন্তু আমার পরবর্তী বছরে, পরবর্তী সময়ে এই ইকুইটিটাই কিন্তু পরবর্তী সময়ের পরবর্তী বছরের শুরুতে মূলধন হয়ে গেল। এই যেমন এই যে এখানে দেখতেছেন 93 লাখ, 93 লাখ 1 হাজার, এই যে এখানেও 93 লাখ 1 হাজার। তাহলে আমার হচ্ছে এই যে 93 1 হাজার, বা এই যে এই যেমন এইখানে উঠে গেছে, হ্যাঁ। তাহলে ইকুইটিটাই, এখনকার যে ইকুইটি, এটা পরবর্তী বছরের শুরুতে এটাই হয়ে যাবে ক্যাপিটাল। তারপরে যদি প্রফিট করি তাহলে প্রফিটটা যোগ হয়ে যাবে, যোগ হবে এবং ড্রয়িংটা বিয়োগ হয়ে বাকি যে অ্যামাউন্টটা থাকবে ওটা হবে ইকুইটি। ওই ইকুইটি আবার পরবর্তী বছরে ক্যাপিটাল হয়ে যাবে, মূলধন হয়ে যাবে। এখানে আর একটা বিষয়, এই এই ইকুইটিটা, এটা হচ্ছে আমার শুরুতে যেটা ক্যাপিটাল, যেটা মূলধন, যেটা এটাই তো আমার ইনভেস্টমেন্ট, এটাই কিন্তু ব্যবসার ইনভেস্টমেন্ট। ওকে। তো অনেকেই মনে করেন যে স্টকটা ইনভেস্টমেন্ট, স্টক কিন্তু ইনভেস্টমেন্ট না। সে যদি লোন করে নিয়ে স্টক বাড়ায় তাহলে কি স্টকের চাইতে তো আমার ইনভেস্টমেন্ট কম। কারণ 10 টাকা সে 10 টাকার তার নিজের, এবং 10 টাকা লোন নিল, 20 টাকার তখন স্টক হয়ে যাবে। তাহলে 20 টাকা কি তার মূলধন? কখনোই না। তো আমার যে ক্যাপিটালটা আছে, মানে ক্যাপিটাল হিসাব করবো, ক্যাপিটাল হচ্ছে মূলধন, এটা স্টকের চেয়ে বেশি বা কম হতেই পারে, মানে স্টকের সমান হতে হবে এমন কোনো কথা নাই। তার ড্রয়িংটা মাইনাস হয়ে গেল, আমরা নেট প্রফিটটা আমরা যোগ করে দিলাম, তাহলে আমরা টোটাল ইকুইটি পেয়ে গেলাম। এই ইকুইটি এবং লায়াবিলিটি মিলে, এটা আর এটা যোগ করলে, যেমন এটা আর এটা যদি যোগ করি তাহলে পাবো হচ্ছে এটা। তাহলে 1 কোটি 1 লাখ, এই 1 কোটি 1 লাখ 48 হাজার, এই যে এখানে দেখেন 1 কোটি 1 লাখ 48 হাজার টোটাল অ্যাসেটের সাথে মিলে যাবে। তাহলে টোটাল অ্যাসেট থেকে টোটাল লাইবিলিটি মাইনাস করলে আমরা হচ্ছে ইকুইটি পেয়ে যাবো। ইকুইটিকে আমরা পার্সোনাল নেটওয়ার্থেও কিন্তু দেখি, অ্যাসেট থেকে লাইবিলিটি মাইনাস করলে আমরা পার্সোনাল নেটওয়ার্থ পেয়ে যাই। ওটাও একটা ব্যালেন্স শিট, ওটা পার্সোনাল ব্যালেন্স শিট। তাহলে এইখানে কিন্তু আমার একটা টোটাল ইকুইটির মধ্যে কিন্তু আমার টোটাল ফিগারটাই আছে, আমার কত টাকার এসেট আছে সেটা আছে, এবং কত টাকা আমি লোন নিয়েছি সেটাও আছে। সেটা মানে কত টাকার এসেট আছে সেখান থেকে আমি যত টাকা লোন নিয়েছি সেটা মাইনাস করে দিয়েছি। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার নেটওয়ার্থের সময়, নেটওয়ার্থের দেখা যাচ্ছে যে এই ইনভেস্টমেন্টে এটা দেখানো হচ্ছে, এটা এটা দেখানো হচ্ছে, কিন্তু আবার এখানকার লোনটাও আবার হচ্ছে সিকিউরড লোনের মধ্যে দেখানো হচ্ছে। কিন্তু লোন তো এখানে মাইনাস করেই দিয়েছে, মাইনাস করেই তো ইকুইটি বানানো হয়েছে। তাহলে আবার ওখানে তো লোনে দেখানোর দরকার নাই, এখানে লোন, লোন পরিশোধ করার পরে যে টাকা থাকবে সেটাই এখানে দেখানো হয়েছে। সুতরাং এটা হচ্ছে কোম্পানির সোল ইকুইটি, কোম্পানির যে ইনভেস্টমেন্ট সেটা হচ্ছে এটা। ওকে। তাহলে ভেরি সিম্পল, আমরা বিভিন্ন ইয়া দেখতে পাই যে এটার সাথে এটা মিলে না। এই এই- এ- এ- এখানে একরকম, এখানে আবার আরেক রকম, এখানে একরকম, এখানে আরেক রকম। তাহলে তো হলো না আর কি, অ্যাকাউন্টিং ক্যালকুলেশন তো মিলবে মিলবে না। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে এটা এটা আর এটা সমান হচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু মিলবে না। ভেরি সিম্পল, একটা সহজ মনে হয় কোনো ব্যালেন্স শিট বা ইনকাম স্টেটমেন্ট আছে বলে আমার মনে হয় না। একদম সিম্পল, এটা আপনারা সহজেই বুঝতে পারবেন, কিন্তু এটাতে দেখি যে অনেকের ভুল হচ্ছে।
অনেকের ভুল হচ্ছে মানে সব সময় ভুল হচ্ছে, একবারও সঠিক দিতে পারে না এরকমও আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।